নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এবার সিবিআই নজরে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকেরা। আরজি করে ধর্ষণ কোণে তথ্য প্রমাণ লোপাট। সিবিআই নজরে জুনিয়র চিকিৎসকদের একাংশ। অমিত রয়েছে আমাদের সঙ্গে, অমিত থেকে জানবো। অমিত, সিবিআই এর নজরে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা কেন, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে তথ্য প্রমাণ লোপাট বা বৃহত্তর ষড়যন্ত্রের যে অভিযোগ সিবিআই তরফে আনা হয়েছে তাতে সন্দীপ ঘোষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 10 থেকে 12 জন জুনিয়র চিকিৎসক তারা কিন্তু সিবিআই স্ক্যানে রয়েছে। ইতিমধ্যেই তাদের কয়েকজনের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। ঘোষের সঙ্গে ওই সমস্ত তার ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকদের যে টেলিফোনিক কনভারসেশন বা কল ডিটেলস রেকর্ড ইতিমধ্যে সিবিআই হাতে পেয়েছে এবং সেগুলো তারা দেখছেন। এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে ঘটনাস্থল অর্থাৎ যে সেমিনার রুম থেকে দেহ উদ্ধার হয়েছিল সেখানে পুলিশ পৌঁছানোর আগেই সন্দীপ ঘনিষ্ঠ এই সমস্ত জুনিয়র ডাক্তারদের একাংশের উপস্থিতি পাওয়া গিয়েছে, এমনটাই সিবিআই তরফে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে শুধুমাত্র সন্দীপ ঘোষ একা রয়েছে এমনটা নয়, তার ঘনিষ্ঠ এই সমস্ত জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে সন্দেহের তালিকায় রয়েছে। এই ঘনিষ্ঠ চিকিৎসক কতজন ঘনিষ্ঠ চিকিৎসক এই মুহূর্তে সিবিআই এর নজরে আছে? সন্দীপ ঘনিষ্ঠ 10 থেকে 12 জন চিকিৎসক জুনিয়র চিকিৎসকের কথা বলা হচ্ছে, যারা চেস্ট মেডিসিন বিভাগ এবং অন্যান্য বেশ কয়েকটি বিভাগের তারা পড়ুয়া এবং একই সঙ্গে অন্য মেডিকেল কলেজের দু একজন পড়ুয়া তাদের মধ্যে রয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্র থেকে দাবি করা হচ্ছে। সেই জায়গা থেকে তারা ঘটনাস্থলে কিভাবে এত সকালে পৌঁছে গিয়েছিলেন, কার নির্দেশে পৌঁছেছিলেন, সেই বিষয়গুলো যেমন তদন্তের আওতায় রয়েছে এবং একই সঙ্গে তাদের গতিবিধি এবং ঘটনার দিন যে সমস্ত বিষয় ওখানে পরপর ঘটে গিয়েছে, অর্থাৎ দেহ উদ্ধার, পুলিশের কাছে ফোন যাওয়া, অন্যান্য জুনিয়র চিকিৎসকদের সেখানে সেমিনার রুমের উপস্থিতি হওয়া, সেখানে দফায় জেনারেল বডি যে বৈঠকগুলো হয়েছিল সেই সমস্ত জেনারেল বডিতে এইসব সন্দীপ ঘনিষ্ঠ পড়ুয়ারা সেখানে অংশ নিয়েছিলেন। তারা বিভিন্নভাবে বিভিন্ন মতামত সেখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এই সমস্ত স্টেটমেন্ট শুধুমাত্র এই 10 থেকে 12 জনের স্টেটমেন্ট নয়, অন্যান্য বেশ কয়েকজনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে সিবিআই তরফে। সেখানে এই সমস্ত চিকিৎসকদের বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ তারা হাতে পেয়েছে, যারা ঘটনাস্থলে কিন্তু পুলিশ পৌঁছানোর আগে পৌঁছে গিয়েছিলেন। এমনকি তাদের কল ডিটেলস রেকর্ড তারা দেখছেন এবং টাওয়ার ডাম্পিং করে এক্সাক্ট কোন সময় কোন লোকেশন তারা কোথায় ছিলেন সেই বিষয়টা আরো সুস্পষ্ট হতে চাইছেন সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ অমিত। সুপ্রিম কোর্টের শুনানিতে নজর ডাক্তারদের। সুপ্রিমের সদর্থক পদক্ষেপ না মিললে কর্মবিরতি। কাল সুপ্রিম কোর্টে আরজি করার শুনানি, আর কাল থেকেই কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। রোববার সন্ধেবেলায় আমাদের কিন্তু একটি রিলে মশাল মিছিলের আমরা ডাক দিচ্ছি, যেখানের গলিতে গলিতে পাড়ায় পাড়ায় মানুষজন নিজের মতো করে মশাল হোক মোমবাতি হোক এই নিয়ে রাস্তায় বেরোন। এই মশাল মিছিল প্রত্যেক কটি মেডিকেল কলেজ থেকে তাদের কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আমরা বেরিয়ে পড়ব। শুধু তাই নয়, আপনারা জানেন যে আমরা মহালয়ের দিনের জন্য একটি মহা মিছিল এবং মহা সমাবেশের ডাক দিয়েছি। সেটি ধর্মতলা চত্বরে পুরো নাগরিক সমাজ সামনে এসে আমাদেরকে সমর্থন করবে এবং হাজারে হাজারে এগিয়ে এসে আমরা অভয়ার ন্যায় বিচার এবং পরবর্তী অভয়াতে না ঘটে তার দিকে যে তীব্রতর আন্দোলনের আমরা ডাক দিচ্ছি, তাতে আমাদের পাশে সামিল হবে। আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে। সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত। দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে উত্তেজনা। প্রসূতির মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তার পরিবারের। প্রসূতির পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন। ঠিক কি ঘটনা জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। যে প্রসূতি মারা গিয়েছেন তার পরিবার ঠিক কি অভিযোগ করছেন, কি ঘটেছিল গতকাল? দেখো, দুর্গাপুরের শোভাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে কিন্তু প্রসূতির পরিবার কিন্তু তারা বিক্ষোভ দেখায়, উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। প্রসূতির পরিবার, মৃত প্রসূতি যাকে ভর্তি করেছে তার পরিবারের যেটা দাবি যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই কিন্তু তার মৃত্যু ঘটে এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছে যে যিনি ভর্তি ছিলেন
প্রসূতি, অর্থাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে হাসপাতালে 2 দিন ধরে রাখা হয়েছিল। 20 সেপ্টেম্বর সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। 21 সেপ্টেম্বর সন্তান প্রসব হয়। এরপর শনিবার কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মৃত্যুর খবর পৌঁছেই কিন্তু সেই মুহূর্তে পরিবারের লোক ক্ষোভে ফেটে পড়ে। তারা কিন্তু হাসপাতালে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা থানায় একটি অভিযোগও দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ, ময়না তদন্তের জন্য কিন্তু পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের পরই আসল তথ্য উঠে আসবে। ধন্যবাদ অর্পণ। ভুল হয়েছে বলে অতদিন ধরে ট্রিটমেন্ট করছিল, ওরা বিনা পয়সাতে ট্রিটমেন্ট করছিল, মারা গেছে। আজকে হঠাৎ করে বলছে কি ডায়ালিসিস দিয়ে যাবো। হ্যাঁ, ভুল শিখেছে, এটা মারা গেছে। আমরা চাইছি এখন আমরা দুটো, একটা ভাগ্নি আছে, একটা 8 দিনের বাচ্চা আছে, ওর যেমন ভবিষ্যৎ হয়। আচ্ছা, ডাক্তারের শাস্তি চাই, ডাক্তার করে সাসপেন্ড চাই। আমরা চাইছি বাচ্চাটার পুরো ক্ষতিপূরণ ওদেরকে দিতে হবে। মাটাকে মেরে দিল, ডাক্তারের শাস্তি অবশ্যই চাইছি। ভালো পেশেন্ট হেঁটে এসে এখানে ডায়ালিসিস হচ্ছে, একটা ভালো মানুষের কি ডায়ালিসিস হতে পারে? সোমে অনুব্রত কাজল বৈঠক। চিকিৎসার জন্য আজই কলকাতায় আসবেন অনুব্রত মণ্ডল। জেলায় ফিরে কাল অনুব্রত কাজল বৈঠকের সম্ভাবনা রয়েছে। জেলা সভাপতির কি একান্ত বৈঠক? গতকাল অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ কাজল শেখের। আলাদা করে কাজলের সঙ্গে বৈঠক করতে চান অনুব্রত মণ্ডল। সৌজন্য সাক্ষাৎ না, এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয়। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। এই সপ্তাহের মধ্যে বা 2-1 দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, যে কথা বললেন। ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে। আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন। যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূলের ভিড় দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? টিম অনুব্রত কাজ করেছে, সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কি বললো কে কি বললো না সে নিয়ে আমাকে যায় আসে না। রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে আমাদের কাজ। উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগত দিনও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। প্রভাব খাটিয়ে বাড়ির পাশে নিকাশি নালা। বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এমনই অভিযোগ। প্রভাব খাটিয়ে তিনি নিকাশি নালা বানিয়েছেন তা বাড়ির পাশে। পঞ্চায়েতের তহবিলের টাকায় নিকাশি নালা করেছেন, এমনটি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, প্রভাব খাটিয়ে বাড়ির পাশে নিকাশি নালা, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, একেবারে এই ধরনের অভিযোগ উঠছে কিন্তু বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মূলত বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় 2,85,000 টাকায় 80 মিটার নিকাশি নালার প্রকল্প কিন্তু স্যাংশন হয়েছিল। দেখা যাচ্ছে যে 7 মিটার প্রকল্প সোজাসুজি ভাবে নিকাশি নালা করার পর বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি প্রভাব খাটিয়ে তার বাড়ির পাশ দিয়ে 20 মিটার নালা কিন্তু করেছেন, যা নিয়ে রীতিমতো কিন্তু উত্তপ্ত এবং ঘটনায় অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি যে 60 মিটার যেভাবে করা হয়েছে বাকি 20 মিটার সোজাসুজি কেন করা হলো না, কেন এই বিজেপির পঞ্চায়েত সদস্য নিজের বাড়ির পাশ দিয়ে এই 20 মিটার নালা করলেন। গোটা ঘটনায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা দাবি করছেন যেহেতু বর্ষার মধ্যেই এই সমস্ত এলাকায় জল জমে থাকে তাই 20 মিটার নালা যেন সোজা করতে হবে। গোটা ঘটনায় কিন্তু অভিযোগ মিথ্যা বলছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। তিনি বলছেন যেভাবে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী তিনি কাজ করছেন। অন্যদিকে বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলছেন যে তারা ইঞ্জিনিয়ার পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখবেন। যদি এভাবে নিজের প্রভাব খাটিয়ে কাজ করার চেষ্টা করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। 80 মিটার মতন ড্রেনটা আসছে কিটু বাড়ি থেকে মেম্বার পর্যন্ত মেপে দেখছে যে 60 মিটার আছে, তো বাকি 20 মিটার কথা যাবে। তো বাকি 20 মিটার হচ্ছে ওই সাইডের ড্রেনটা মেম্বারের বাড়ির পাশ দিয়ে ড্রেনটা কেন হবে? কেন ওখানে কোনো একজন একটা ঘরও নাই, বাড়িও নাই, তার সত্ত্বেও ওই সাইড দিয়ে একটা মানে গের কোণে হবে রাস্তা হচ্ছে, তো ওই রাস্তাটা কেন হবে? এটা হলো জনগণের অভিযোগ। যে ড্রেনটা 80 মিটার ছিল তো ওই ড্রেনটা সোজা হবে কেন গেল না, তার বেঁকা হয়ে কেন হলো? না না, এটা সত্যি না। শিডিউলে যেহেতু আছে অভিজিৎ সিংহ হাউস টু টিটু রয়, তো অভিজিৎ সিংহ হাউস টু টিটু রয় আমি সেটা করে দিয়েছি। করে দেওয়ার পরে 60 মিটার হচ্ছে, 20 মিটার জায়গা দেওয়ার মতো আর কিছু নেই। তো রাস্তার মাঝখান দিয়ে তো আমি ড্রেন নিতে পারতেছি না, আর এদিকে তার জন্য এই পাশ দিয়ে আমি ড্রেনটা করছি। জল জমে থাকার মতো এরকম কোনো ব্যবস্থা নাই। জল যদি জমে থাকে তাহলে ওরা ড্রেনের জন্য জায়গা দিক, আমি ড্রেন করে দেবো। আমার আগে যিনি মেম্বার ছিলেন তিনি এটা প্ল্যানে দিয়ে গেছেন, তার জন্য এখন তো আমাকে করতেই লাগবে, না করলে তা হচ্ছে না। যার জন্যই আমি আর কি এটা করতেছি। অফিস থেকে কাজটা ধরা হয়েছিল, সেই সিস্টেমে কাজটা হচ্ছিল। সেটা ব্যক্তিগতভাবে কোনো দিকে যাচ্ছে বা কিছু এরকম কোনো অভিযোগ আমাদের অফিসে এখনো আসেনি। যেহেতু আমি জানতে পারলাম, আমি এনএসকে পাঠাবো, তদন্ত করে আসবেন, তারপর সেরকম ব্যবস্থা নেওয়া হবে। আমাদের শিডিউল অনুযায়ী কাজ করানোর কথা বলা হয়েছে,
কন্ট্রাক্টরকে, যে শিডিউল আছে সেভাবেই কাজ করা হবে। যদি সেরকম হয়ে থাকে কেন হয়েছে সে বিষয়টা আমরা খতিয়ে দেখব।